মির্জা ফখরুল থেকে শুরু করে সালাউদ্দিন থেকে শুরু করে এবং বড় গলায় যিনি কথা বলছেন পার্থ সাহেব, আমরা তাদের যখন আগের বক্তব্যগুলো দেখি এবং বর্তমান বক্তব্য যখন মিলাই, আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাই, আমরা তাদের দ্বিচারিতার রাজনীতি দেখতে পাই। তাদের আমি অনুরোধ করবো আপনারা একটু আগের যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো একটু শুনবেন। আপনাদের নেত্রী এবং আমরা যার জন্য সবসময় শ্রদ্ধার সাথে আমরা যাকে স্মরণ করি, বেগম খালেদা জিয়া, তিনি বলেছেন বাংলাদেশে যখন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে তখন এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এবং আমরা আশা করেছিলাম সেই ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুনভাবে রাষ্ট্র প্রকল্প বিনির্মাণ করব। এবং সে সংস্কারের জন্য আপনারাও কথা বলেছেন, আপনাদের রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছেন। সে ৩১ দফায় আপনারা প্রথম দফায় বলেছেন আপনারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন। কিন্তু আজকে নির্বাচিত 2/3 মেজরিটি পাওয়ার পরে আজকে আপনাদের কথার সুর, আপনাদের গলার সুর পরিবর্তন হয়ে গেছে। আপনারা সম্পূর্ণ দ্বিচারিতামূলক আচরণ করছেন। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই শহীদদের সাথে আপনারা প্রতারণা করবেন না। যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে তারা মিশে যাবে। আপনারা হাসিনা থেকে শিক্ষা নেন। এবং আপনাদেরকে আমরা এটাও বলছি, আপনারা যদি হাসিনা হতে চান আপনারা হাসিনা হতে পারবেন না। সে হাসিনা হওয়ার যোগ্যতা আপনাদের নাই। এবং যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লব কারা করেছে ইতিমধ্যে আমাদের আলোচকরা চমৎকারভাবে আলোচনা করেছেন। বাংলাদেশের জেনজিরা করেছে, তরুণরা করেছে, 16 বছর আন্দোলন করেছেন, ঈদের পরে আন্দোলনের কথা বলেছেন, বারবার ব্যর্থ হয়েছেন, বারবার প্রেসক্রিপশনের রাজনীতি করেছেন, নেগোসিয়েশনের রাজনীতি করেছেন। কোনো একজন আন্দোলন শুরু হওয়ার আগেই আমরা দেখতে পেয়েছি আমাদের যারা নেতৃবৃন্দ ছিল সে নেতৃবৃন্দ তারা আপোষকামিতা করেছে। কিন্তু সর্বশেষ আমাদের ছাত্ররা রাজপথে নেমে আবু সাইদ তার 2 হাতকে প্রসারিত করে শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ মুগ্ধ, শহীদ শান্তরা তাদের জীবনকে উৎসর্গ করে আজকে আমাদেরকে আজাদি এনে দিয়েছে। এবং তারা যখন রাজপথে নেমেছিল তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ড সে কার্ডগুলো নিয়ে তারা রাজপথে নামেনি। তারা বলেছিল আমরা রাষ্ট্র সংস্কার চাই। তারা বলেছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক বা অসুবিধার জন্য দুঃখিত। আজকে এই রাষ্ট্র মেরামতের জন্য, এই আমাদের রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য, ফেসিবাদী কাঠামোকে বিলুপ্ত করার জন্য যে জুলাই সনদ হয়েছে এবং জুলাই সনদে আপনারা ঐক্যমত হয়েছেন এবং আপনাদের প্রস্তাবের ভিত্তিতে গণভোট এবং গণভোট আগে হওয়ার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, রাজনৈতিক দলগুলো প্রস্তাবনা দিয়েছিলেন। তখন আপনারা বলেছেন না, একই দিনে হতে হবে এবং একই সময়ে একই নির্বাচন হলো, একই অধ্যাদেশে নির্বাচন হলো, জাতীয় নির্বাচন এবং গণভোট নির্বাচন। সেই নির্বাচনে 70% দেশের নাগরিকরা তারা গণভোটে হায়ের পক্ষে তারা মতামত দিয়েছে, সংস্কারের পক্ষে তারা মতামত দিয়েছে এবং সেই অনুযায়ী সংস্কার পরিষদ গঠিত হওয়া, ওখানে শপথ নেওয়ার কথা ছিল এবং 180 কার্যদিবসের মধ্যে এই সংস্কারগুলো এবং অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু আজকে আমরা তাদের বিভিন্ন ধরনের তাত্ত্বিকতা শুনতে পাচ্ছি, তারা আমাদেরকে হবস লক রসুল গল্প শোনায়। এই ধরনের দ্বিচারিতার রাজনীতি এখন চলবে না। আমি স্পষ্টভাবে বলি যে জুলাই বিপ্লব জেনজিরা করেছে, তারা আগামী বাংলাদেশে আরও 50 বছর তারা বাংলাদেশে থাকবে। আপনারা কিন্তু চলে যাবেন, যে বুইরা জেনারেশন আছেন, যে মুরব্বী জেনারেশন আছেন, আপনারা কিন্তু চলে যাবেন। এখন আপনারা কি চান আপনারা ঘৃণার পাত্র হিসাবে থাকবেন, নাকি আপনারা চান আপনাদেরকে সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে? আমরা শহীদ জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখি, আমরা মরহুমা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখি। আমরা চাই তাদের থেকে আপনারা শিক্ষা নেন। এবং আপনারা যে কথাগুলো বলেন তো নিজের পায়ে কোড়াল মারা। আপনাদের জন্ম হয়েছে গণভোটের উপর ভিত্তি করে। আজকে আপনারা এটাকে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলছেন। আপনাদের কথাগুলো আপনারা একটু শুনবেন। আপনাদের কথাগুলো শুনে সুস্থ মানুষ না, পাগলও হাসে। সুতরাং এখনো সময় আছে, আপনারা দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশগুলো বাতিলের সুপারিশ করেছেন তা থেকে আপনারা জনতার যে দাবি, শহীদদের যে দাবি, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন করেন এবং জনগণের যে ম্যান্ডেট সে গণভোটকে আপনারা মেনে নেন এবং মেনে নিয়ে সবাইকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করেন। এটা খারাপ লাগে আমাদের জন্য। আমি শেষ করছি যে এত রক্তের পরও 55 বছর এত রক্ত দিয়েছি, জুলাই বিপ্লবে আমরা এত রক্ত দিলাম, এরপরে এসে আবার আমাদেরকে পিছনের রাজনীতি নিয়ে আমাদেরকে আবার ডিবেট করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। ভাই, এখন তো আমাদের কথা বলার কথা ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। আমাদের অর্থনীতিকে কীভাবে আমরা আরও শক্তিশালী করতে পারি। আমাদের অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, আমাদের সংস্কৃতিকে ভেঙে দেওয়া হয়েছে, আমাদের পুরো রাষ্ট্রের স্ট্রাকচারকে ভেঙে দেওয়া হয়েছে। সেটাকে কীভাবে নতুনভাবে নির্মাণ করতে পারি, আমাদের যে পররাষ্ট্রনীতি সেটা কীভাবে আমরা আরও শক্তিশালী করতে পারি। কিন্তু আজকে আবার সেই পিছনের রাজনীতির দিকে আমরা যাচ্ছি এবং সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, যেটা আমাদের সবার জন্য
একটা কালেকটিভ ফেইলিউর। তো আমরা আশা করব আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা তাদেরকে অনুরোধ করব, সময় আছে, আপনারা যে কমিটমেন্টগুলো দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা হলো জনতা যে ম্যান্ডেট দিয়েছে সেই 70% সেই ম্যান্ডেট, সে রায় আপনারা মেনে নেন এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করি। বাংলাদেশ যে জায়গায় গেছে এই গণ অভ্যুত্থানের পরে, বাংলাদেশের মানুষের, এখানকার তরুণদের অ্যাসপিরেশন, ডেমোক্রেটিক অ্যাসপিরেশন এমন জায়গায় গেছে তারা আপনাকে তাড়িয়ে বেড়াবে, যে আপনি কখন গণভোট বাস্তবায়ন করার আগ পর্যন্ত তারা আপনাকে তাড়িয়ে বেড়াবে। এই ব্যাপারে আপনি কথা না বলার আগ পর্যন্ত তারা কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি নির্বাচনের আগে গণভোটের পক্ষে হ্যাঁ বললেন, এখন দেখি সালাউদ্দিন আহমদ বলে যে এখানে নাকি একটা প্রতারণা হয়েছে। তো তখন আপনারা বোঝেন নাই? আপনারা কি বলতে চান যে আপনাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে না বুঝে গণভোটের পক্ষে বলেছেন? নিজেদের প্রধানমন্ত্রীকে তো অপমান করতেছেন। তখন বললেন যে তখন এত প্রশ্ন তারা কিন্তু তোলে নাই, যে এই প্রশ্নের মধ্যে সমস্যা। তারপরে এই যে আরেকজন ব্যারিস্টার সাহেব আছেন, ব্যারিস্টার পার্থ, অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি 1 বছর আগে দেখলাম বললেন যে জনগণ একদিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। এখন তিনি বলতেছেন জনগণ ছুঁড়ে ফেলে দিলে নাকি এটা বললে নাকি এটা পরাজয়ের গ্লানি মনে আসে। তো আমি একটা শোতে বললাম, আমাকে বলতেছে যে আমি বললাম বেগম খালেদা জিয়াও তো বলেছে, পার্থও তো বলেছে সংবিধান ছুঁড়ে ফেলার কথা, করেন না ওনারা রূপক অর্থে বলেছেন। তা আমি বললাম যে আমরা কি বলেছি এইভাবে ছুঁড়ে ফেলে দিব? আপনারা তো আক্ষরিকভাবে বলেন। তা আমি বললাম যে আমরা আক্ষরিকভাবে বলি মানে কি আমরা সংবিধানকে এইভাবে ফেলে দিব? আপনি কি এটা মনে করেন যখন আমরা বলি যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে তখন কি আমরা সংবিধানটা হাতে নিয়ে এইভাবে করে ফেলে দিব? মানে ওনাদের আমাদের সম্পর্কে ধারণা এটাই, ওনারা বললে রূপক আর আমরা বললে আক্ষরিক অর্থে। এখন আক্ষরিক অর্থে হোক আর রূপক অর্থেই হোক, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আইয়ুব যখন এখানে একটা সামরিক স্বৈরাচার, আইয়ুব যখন একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী সংবিধান প্রণয়ন করেছিল 62 সালে, যেটার কোনো পলিটিক্যাল লেজিটিমেসি ছিল না, তখন এখানকার ছাত্র সমাজ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই সংবিধান পুড়িয়ে দিয়েছিল। বাংলাদেশকে সেদিকে যদি নিয়ে যেতে না চান তাহলে সংস্কার না সংশোধনী, দফার মধ্যে লিখে রেখেছেন সংস্কার, এখন বলেন সংস্কার বলতে কিছু নাই। স্যারের যে কত জ্ঞান! ফলে ভালোই যদি জনগণের অধীনে না থাকেন, যদি সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করতে না চান এবং যদি গণতান্ত্রিকভাবে জনগণের ম্যান্ডেট না মেনে দেন, তাহলে আমি গতকালকে একটা আলোচনায় বলেছি, এটাই আমার শেষ কথা, যে আওয়ামী লীগ হলো সফল বিএনপি আর বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন সফল বিএনপি? কারণ বিএনপি যা করতে চেয়েছে, ক্ষমতা কক্ষিগত করা এবং এই সমস্ত কিছু, তারা কিন্তু করতে পারে নাই। তারা রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় সফলভাবে আওয়ামী লীগ হেঁটেছে। আর বিএনপি হলো ব্যর্থ আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ হতে চায় কিন্তু পারে না। ফলে এই যে সফল বিএনপি তথা আওয়ামী লীগের পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ব্যর্থ আওয়ামী লীগ তথা বিএনপি আপনাদের কী হবে আমরা কিন্তু বলতে পারি না। আমরা শুধু আল্লাহর কাছে এই আরজ জানাতে পারি যে আপনাদের যেন আল্লাহ পাক দ্রুততম সময় হেদায়েত দেয় এবং হুঁশ দেয়, তাতে করে আপনারা বাংলাদেশের মানুষের, তরুণ সমাজের এই মুহূর্তের পালসটা বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের কপালে এবং আপনাদের নসিবে কী আছে তা কিন্তু আমরা জানি না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।